নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করতে চলে এলাম। আসলে আলোচনা না করে থাকতে পারলাম না। 13 তারিখ থেকে 28 তারিখ ফেব্রুয়ারি মাসের কুম্ভ রাশিতে বিরল দুটি রাজযোগ সৃষ্টি হচ্ছে। প্রথমত, কুম্ভ রাশিতে 13 তারিখ রবি যখনই ট্রানজিট করবে, আবার শুক্রাদিত্য যোগ কিন্তু কুম্ভ রাশিতে সৃষ্টি হবে ফার্স্ট। এবং যখনই 13 তারিখ রবি ট্রানজিট করছে তখনই কিন্তু, যেহেতু কুম্ভের ঘরে শুক্র এবং বুধ এবং রাহু আগে থেকেই বসে আছে, তাই বুধাদিত্য যোগও সৃষ্টি হচ্ছে রবি এবং বুধের একত্রীকরণে। তাহলে শুক্রাদিত্য যোগ আমাদের অর্থনৈতিক জায়গা, শুক্রাদিত্য যোগ আমাদের সম্পর্কের জায়গাটাকে অত্যন্ত শক্তিশালী, বলবান এবং স্যাটিসফাই করে। কিন্তু যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, এই ঘরটাতে কিন্তু রাহুও বসে রয়েছে। রাহু শনির প্রভাবে, পজিটিভ প্রভাবে, রাহুর নেগেটিভ ইনফ্লুয়েন্স এক্ষেত্রে নেই, ঠিক আছে। সে তো রবিরও নেগেটিভ ইনফ্লুয়েন্স এক্ষেত্রে নেই, কিন্তু রাহু এবং রবির একত্রীকরণ সব সময়ের জন্য কিন্তু গ্রহণ দোষ সৃষ্টি করে। এই গ্রহণ দোষের প্রবণতা কি? রবির যে পজিটিভ ইম্প্যাক্ট, পজিটিভ ভাবে নেতা, মেরুদণ্ড, রাজা, এই প্রভাবটা থাকছে, কিন্তু এদের যে নেগেটিভ প্রভাব, সেই প্রভাব বা সেই মানসিকতাটা তখন কিন্তু ইমপ্লিমেন্ট করতে শুরু করবে রবি। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। তাহলে শুক্রাদিত্য যোগ, বুধাদিত্য যোগ এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর শনির ঘরে বুধ বসে থাকা, মানে বুধ অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাওয়া, আগেই বলেছি ডেপথ নিয়ে আসে। কিন্তু যখনই রাহু এবং রবির একত্রীকরণ সৃষ্টি হলো, তখনই কিন্তু গ্রহণ দোষ সৃষ্টি হলো। অর্থাৎ রবি রাজা, সম্রাট, মেরুদণ্ড, নেতা, এদের যে একটা নেগেটিভ ভাইব্রেশন থাকে, নেগেটিভ আচরণ থাকে, সেটা কোথায় কোথায় হতে শুরু করবে? প্রথমত হচ্ছে, যেহেতু কুম্ভ থেকে 7 নাম্বার ঘরটা বৃষ রাশির ক্ষেত্রে 10 নাম্বার ঘর, এবং রাহুর দৃষ্টি যেহেতু 5, 7, 9, বৃষ থেকে কিন্তু 2 নাম্বার ঘরে, 4 নাম্বার ঘরে, 6 নাম্বার ঘরে গ্রহণ দোষের প্রভাব বর্তাবে, গ্রহণ দোষের প্রভাব প্রভাবিত করবে। এখন প্রথমত আমি যদি 10th হাউসকে দেখি, 10th হাউসে কিন্তু দুটো রাজযোগ সৃষ্টি হচ্ছে, 10th হাউসে দুটো রাজযোগ সৃষ্টি হচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর 1, 2, 3, 4, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, 4 নাম্বার ঘরকে কিন্তু প্রভাবিত করছে, এবং 4 নাম্বার ঘরটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে। কেন না, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, এই সিংহ থেকে ডাইরেক্ট সমসপ্তমে কিন্তু কুম্ভ আসে। তাহলে এই যে দুটো রাজযোগের সমসপ্তমের প্রভাব, কেননা রবি, শুক্র, বুধ সমসপ্তমে দৃষ্টি দেয়, তাহলে 4 নাম্বার ঘরে কেতু বসে আছে, স্যাটিসফ্যাকশনের কারকতা। কেতুকে বলা হয় ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট। তার নিজস্ব কোনো পাওয়ার নেই, পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে কেতু যখন রবির ঘরে বসে আছে, কেতু পাওয়ারফুল হয়ে যাচ্ছে, 4 নাম্বার ঘরটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে।
বৃষ রাশি সাপেক্ষে 4 নাম্বার ঘরটা যখনই পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে 4 নাম্বার ঘর দ্বারা জীবনের আনন্দের জায়গাটাকে বোঝা যায়। 4 নাম্বার ঘর দ্বারা মাতৃ প্রভাবকে বোঝা যায়। 4 নাম্বার ঘর দ্বারা আমি যে সফলতাটা চাইছি সেই সফলতার জন্য আমি নিজে কতটুকু নিজেকে প্রস্তুত করছি বোঝা যায়। 4 নাম্বার ঘর দ্বারা ব্যক্তিগত জীবনকে বোঝা যায়। তাহলে এই 4 নাম্বার ঘরটায় যখনই দুটি রাজযোগের প্রভাব এসে পড়লো, তাহলে জীবনের আনন্দই বলো, মাতৃপ্রভাব বলো, বা আমি যে সফল হতে চাইছি তার জন্য নিজেকে প্রস্তুত করা বলো, বা আমার পার্সোনাল লাইফ বলো, অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে। 28 তারিখ 13 থেকে 28 তারিখ যদি দেখা যায় অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, যখনই, কেননা রবির কিন্তু সমসপ্তম প্রভাব, এবার রবি এবং রাহুর একত্রীকরণে রাহুর ইনফ্লুয়েন্সটা কোথায় আসছে? প্রথমেই কিন্তু রাহু থেকে 5 নাম্বার ঘর, মিথুনের ঘর, অর্থাৎ সেকেন্ড হাউসে আসছে। সেকেন্ড হাউসে যখনই, মানে বৃষ থেকে কিন্তু সেকেন্ড হাউসে আসছে, যখনই সেকেন্ড হাউসে আসছে, সেকেন্ড হাউসে রাহুর প্রভাব থাকলে ওয়েস্ট অফ মানির জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যায়। ওয়েস্ট অফ মানি বললেও ভুল হবে, আমি খরচা করতে চাইছি না, আমি সঞ্চয় করতে চাই, তবুও আমি সঞ্চয় করতে পারছি না, খরচা হয়ে যাচ্ছে, এটা মারাত্মকভাবে লক্ষ্য করা যায়। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে রাহু কি করে? রাহু কিন্তু অকস্মাৎ তৎক্ষণাৎ প্রচুর অর্থ দেয়। তাই জন্য সেকেন্ড হাউসে আমি বারবার ধরে বলেছি, রাহু এবং মঙ্গল, বা মূলত মঙ্গল বা রাহু এবং 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহের একত্রীকরণ ফাটকা, মানে বিপুল ফাটকা। অনেকে বলে না যে করোড়পতি হতে গেলে তো মানে যুগ যুগান্তর পরিশ্রম করতে হয়, কেউ দেখা গেল 2 দিনে করোড়পতি হয়ে গেল। করোড়পতি কোন বাড়িতে করোড়পতিতে চলে গেল? সব জায়গায় তো একটা লাখ ফ্যাক্টর কাজ করে। দেখা গেল 1 মাসের মধ্যে, দেখা গেল 1 বছরের মধ্যে, দেখা গেল 10 বছরের মধ্যে সে কোটি কোটি টাকা ইনকাম করতে শুরু করে। ইতিহাস ঘাটলেই তো দেখা যাচ্ছে। এটা তো আমার বলার প্রয়োজন নেই। এটা তখনই সম্ভব যখন কিন্তু রাহু সেকেন্ড হাউসে মঙ্গলের সাথে কানেকশন থাকে। সুতরাং রাহু কিন্তু অকস্মাৎ প্রচুর অর্থ দেয়, কিন্তু সেকেন্ড হাউসে রাহু এবং রবির গ্রহণ দোষের যখনই প্রভাব আসছে, রাহু অকস্মাৎ প্রচুর অর্থ কিন্তু খরচ করিয়ে দিল, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস এক্ষেত্রেও থাকতে হবে। আবার যদি লক্ষ্য করা যায়, সেকেন্ড হাউস দ্বারা আমরা দৃষ্টিভঙ্গির জায়গাটাকে বুঝি, তাহলে সেকেন্ড হাউস দ্বারা দৃষ্টিভঙ্গির জায়গাটাকে যখন আমরা বুঝি, তার মানে সেখানে মানসিকতা, মনোভাব এবং সেখানে মনের প্রভাবও চলে আসছে দৃষ্টিভঙ্গির মধ্যে। তাহলে সেখানে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাকে রিপ্রেজেন্ট করছে রাহু। সুতরাং সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আবার সেকেন্ড হাউস দ্বারা আমরা মুখনিসৃত বাণীর জায়গাটাকে বুঝি, তাহলে সেখানেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। অকস্মাৎ সবসময় যে আমি খিস্তি মেরে কথা বললাম তা নয়, কাউকে আঘাত দিয়ে ফেললাম না তো, এমন কিছু বললাম কাউকে নিয়ে স্পর্শকাতর জায়গায় লেগে গেল, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এরপর যদি লক্ষ্য করা যায়, তাহলে এই 4th হাউসেই কিন্তু, অর্থাৎ দুটি রাজযোগ তাদের সমসপ্তমে যে সিংহের ঘরকে প্রভাবিত করেছিল বৃষ থেকে 4th হাউস, সেখানে কিন্তু এই রবি রাহুর একত্রীকরণও কিন্তু ইম্প্যাক্ট ক্রিয়েট করছে। তাহলে যখনই গ্রহণ দোষ 4 নাম্বার ঘরটাতে চলে আসছে, আমি যদি এই নেগেটিভিটিকে অফ না করে থাকি, কেন আমি একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যেতে বলি? তার কারণ এই নেগেটিভিটিটা যদি আমি অফ না করে থাকি, তাহলে আমি এই যে দুটো রাজযোগের প্রভাব আমি 25% বেশি কখনো পাবো না, চ্যালেঞ্জ কা সাথ। তার কারণ গ্রহণ দোষ মানেই হচ্ছে আমার যেটা পাওয়ার সেটার 80% আমি অ্যাবজর্ব করে নিলাম, পেতে দিলাম না, 20% ছেড়ে দিলাম। তাও হয়তো দেখা গেল যে আমি 10% ছেড়ে দিলাম, 20% অনেক বেশি বললাম। আশা করি আমি বোঝাতে পারছি। দেখা যাচ্ছে আমার এই যে আনন্দের জায়গা,
আমি আনন্দিত হলাম, কিন্তু সেরকম হলাম না। গ্রহণ দোষের এফেক্ট। আমার মাতৃ প্রভাব, মা হাসি খুশি ছিল, অসুস্থ হয়ে গিয়ে এমন ড্যামেজ হয়ে গেল, আর হাসি খুশি আর আনন্দে থাকবে কি? ড্যামেজ। বা দেখা গেল মাকে আমি এমন কিছু বলে দিলাম, মায়ের সাথে আমার সম্পর্কটাই খারাপ হয়ে গেল। এই আমাদের গ্রহণ দোষের প্রভাব। আমি সফলতার জন্য, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সেই এবিলিটি গেইন করার জন্য আমি ভালো মতন কঠোর করে পরিশ্রম করছিলাম, অর্ধেকটা গিয়ে দূর থাক, এতক্ষণ এতদিন ধরে পরিশ্রম করে যাচ্ছি, কিছুই তো হচ্ছে না, দূর থাক, রুট চেঞ্জ করে ফেললাম, ভুল সিদ্ধান্ত গ্রহণ করলাম, কুইট, গিভ আপ করে ফেললাম। এটা কখন? যখন রাহুর প্রভাব চলে আসবে, রাহু এবং রবি এবং গ্রহণ দোষের প্রভাব চলে আসবে। পারিবারিক জীবনটা বেশ ভালো ছিল, আমরা অনেক সময় বলি না, কেউ যেন নজর দিয়ে দিয়েছে গো, এত সুন্দর এত ভালো আমার ব্যক্তিগত জীবনটা ছিল, হঠাৎ করে কেন এরকম খারাপ হয়ে গেল? বা দেখা গেল সবকিছু ভালো, হঠাৎ করে অসুস্থতা গ্রাস করলো, দারুণ আনন্দ রয়েছে, ফিনান্সিয়াল ক্রাইসিস সৃষ্টি হয়ে গেল। কেন হচ্ছে? কেন হচ্ছে? আমরা বুঝতে চাই না কেন হচ্ছে। তার কারণ গ্রহণ দোষের ব্যাড এফেক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এবার যদি লক্ষ্য করা যায়, বৃষ রাশি সাপেক্ষে কিন্তু এই যে 6 নাম্বার ঘর, অর্থাৎ যদি আমি কুম্ভ রাশি সাপেক্ষে দেখি, তাহলে কিন্তু সেটা 1 2 3 4 5 6 7 8 9 9 নাম্বার ঘর আসছে। তাহলে তুলা রাশির ঘর, তাহলে বৃষ রাশির ক্ষেত্রে সেটা 6 হাউস আসছে, 1 2 3 4 5 6 হাউস আসছে। তাহলে যখনই রাহুর অবস্থান সৃষ্টি হলো 6 হাউসে, মানে রাহু এবং রবির গ্রহণ দোষের ব্যাড এফেক্ট যদি চলে আসে, আমি সফল তো হলাম, আমার জীবনে অর্থ তো এলো, আমি আনন্দের মধ্যেও আছি, ধরে নিলাম, শত্রুতা ইনক্রিজ করতে শুরু করে। দেখা গেল আমি আমার একটি ফ্ল্যাট, দুটি ফ্ল্যাট, আরো একটি ফ্ল্যাট ক্রয় করলাম ঋণ করে, ঋণ বৃদ্ধি হয়ে গেল আমার সুখের জন্য, শত্রুতা বৃদ্ধি হয়ে গেল, প্রচুর অর্থ, অসুস্থতা গ্রাস করছে আমাকে, লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস ডেফিনিট ভাবে বলা যায়, বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে কেউ যদি বলে যে ফেব্রুয়ারির 13 থেকে 28 তারিখের মধ্যে আমার কোনো সার্ভিসের জায়গাটার পরীক্ষা দিতে যাব, মানে যদি আমাকে কোনো রকমের অপশন রাখা থাকে এবং আমি যদি মনে করি যে আমি পশ্চিমবঙ্গে আছি, পশ্চিমবঙ্গেই চাকরি পাবো, তার চাইতে ফার বেটার চাকরি কিন্তু আমি রাজ্যের বাইরে বা দেশের বাইরে পাবো, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, যখনই রবি রাহুর একত্রীকরণ, যখনই আমার এই মানে রাহুর কানেকশনের মধ্যে দিয়ে 9 নাম্বার ঘর, এবং যদি বৃষ রাশি সাপেক্ষে দেখা যায় তাহলে 6 নাম্বার ঘরকে হিট করছে, তখন কি হয়ে যায়? দেখা যায় আমার মুখের কাছে চাকরিটা চলে এসছে, একদম চাকরিটা পাবোই, এ চাকরি কোনো মতেই আমার মানে হাতের বাইরে চলে যেতে পারে না, মুখের কাছে এসে চাকরিটা পেলাম না, একদম দুরন্ত অপরচুনিটিকে আমি কিন্তু দেখা গেল মিসইউজ করে ফেললাম, এই জায়গাটাও লক্ষ্য করা যায় সার্ভিসের ক্ষেত্রে। আবার অনেক ক্ষেত্রে কি হয়, আমি সার্ভিস হোল্ডার, দেখা যাচ্ছে সেই জায়গায় আমার রবি এবং রাহুর কানেকশন, তাহলে রবির নেগেটিভ ইনফ্লুয়েন্স, তাহলে আমার সার্ভিস ক্ষেত্রে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে গেল। এই কোম্পানিটা কার জন্য দাঁড়িয়েছে জানো? আমার জন্য। বাস, বস শুনে ফেললো, বা আমার সাবঅর্ডিনেট বা কোনো কলিগসকে বললাম, সে গিয়ে লাগিয়ে দিল ম্যানেজমেন্ট বা আমাদের অর্গানাইজেশনের হেডকে বা তাদেরকে। তাহলে কি হয়ে যাচ্ছে? রবি এবং রাহু মানে রবির রাজার সম্রাটের নেগেটিভ ইম্প্যাক্ট, আমি সর্বস্ব, আমি সব, আমার যে সার্ভিস ক্ষেত্র কর্মস্থান, সেখানে কোনো মতেই দেখা যাচ্ছে আমি অ্যাডজাস্ট করতে পারছি না, কম্প্রোমাইজ করতে পারছি না, স্যাক্রিফাইস করতে পারছি না, সেখানে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়েছে, সেখানে আমি ইগো প্রবলেমের মধ্যে ভুগছি। ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া কিন্তু অবশ্যই প্রয়োজন। কেমন? ভেরি ভেরি কসাস এবং কনসাস, কেননা দুটি রাজযোগের প্রভাব যখন 4th হাউসে পড়ছে, 4th হাউস দ্বারা সবকিছুকে বাদ দিয়ে দিলেও 4th হাউস দ্বারা কিন্তু জীবনের আনন্দকে বোঝা যায়, সেখানে রাজযোগের প্রভাব আসছে। এবং
সেকেন্ড হাউসকেও ত্বরান্বিত করছে, প্রচুর অর্থে ধনী হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কি হয়ে যাচ্ছে, ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং গ্রহণ দোষের ব্যাড এফেক্ট দেখা যাচ্ছে। আমার যেই জায়গাগুলো পাওয়ার, সেই জায়গাগুলো 10 থেকে 20% বেশি পেলাম না। আমি অনেক সময় বলি, দেখবেন জন্মছক দ্বারা তো সবকিছু বোঝা যায়। জন্মছকে দেখা যাচ্ছে আমি দারুণ বড় বিজনেসম্যান হব, 40 বছর 45 বছর হয়ে গেল বিজনেসম্যানের বিয়ে হলাম না। কেন হলাম না? তার কারণগুলোই হচ্ছে এইগুলো। তাহলে আমি তো শুধুমাত্র 13 থেকে 28 তারিখের ক্যালকুলেশনটা বলছি, যে গ্রহণ দোষের প্রভাব 4th হাউসটাকে দেখা গেল 10% দেবে। আমার যে রাজ্য শুক্রাদিত্য যোগ বুধাদিত্য যোগ সেটাকে ইনক্রিজ করে। যদিও এই প্রচন্ড পজিটিভ প্রভাব রয়েছে, কিন্তু গ্রহণ দোষের ব্যাড এফেক্ট পরিপূর্ণভাবে কখনোই কিন্তু আমার এই প্রাপ্তির জায়গাটা আমাকে দেবে না। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আশা করি আমি বোঝাতে পারলাম, বোঝাবার চেষ্টা করলাম। আপনাদের কাছে আমি এইটা কি বলবো, অনুরোধ ফোনরোধ তো করা যায় না, কিন্তু আপনাদেরকে আমি বলবো, আপনারা যদি বিচক্ষণ মানুষ হন, সত্যি সত্যি সবসময় পুঁথিগত শিক্ষা মানেই তো শিক্ষা নয়, কিন্তু ইন্টারনাল সত্যিকারের বাস্তব বোধের শিক্ষা যদি থাকে, তাহলে অ্যাস্ট্রোলজার নয়, কোন রকমের সনাতনী বৈদিক নয়, একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যান, প্রেডিকশন করান, এবং যাবেন তখনই প্রেডিকশন করিয়ে তিনি আপনার নেগেটিভ সাইডটা নিয়ে বলবেন। কেননা তিনি সমাজ সংস্কারক নয়, তিনি আপনার পজিটিভ সাইড নিয়ে বলবেনই না। তার কারণ পজিটিভ সাইডটা রেকটিফাই করার প্রয়োজন পড়ে না, নেগেটিভ সাইডটা শুনবেন এবং বাই হুক বাই ক্রুক ঘটি বাটি বিক্রি করে হলেও সেই নেগেটিভিটিটাকে অফ করবেন। আপনি যদি সচেতন মানুষ হন, আমার কথাটাকে একবার বিশ্বাস করে দেখবেন আপনারা ফল পাবেন। আমার কাছেই আসতে হবে নট নেসেসারি, কারণ আমার অনেক নিয়ম নীতি রয়েছে। আমার কাছে আসতে গেলে অনেক নিয়ম মেনে আসতে হয়। আপনারা অন্য কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, কিন্তু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন। আজকের মতন এটুকুই, নমস্কার।